নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জি তার মাকে একটি হার পরিয়ে দেয় এবং ঠাম্মি সেই হারটি দেখে বলে, বড় খোকা, এটা তো তোর মায়ের হার। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ, এটা আমার মায়ের হার, তাই আমি মাকেই পরিয়েছি। এরপর ঠাম্মি বলে, কিন্তু বড় খোকা, এটা তো তোর মৃতা মায়ের হার। এরপর অগ্নিজিৎ মুখার্জি ঠাম্মিকে বলে, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সবসময় তোমাকে অপমান করে এসেছি, মা না ডেকে তোমাকে ব্রজবালা দেবী ব্রজবালা দেবী বলে এসেছি। ওটা আমার রাগ ছিল না মা, ওটা আমার অভিমান ছিল। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। সব দেখে মেহেকও কান্না করে। তখন ঠাম্মি বলে, কে? এরপর ঠাম্মি দেখতে পায় যে সেটা মেহেক। তখন মেহেক বলে, আমি ঠাম্মি, আর তোমাদের এরকম আদর ভালোবাসা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। আমাকে তো একটুও ভালোবাসো না, তুমি তো বাকি সবাইকে কত ভালোবাসো। তখন ঠাম্মি বলে, আহারে হিংসুটে, তুই এদিকে আয়। পর ঠাম্মি বলে, আমার না একজনের কথা খুব মনে পড়ছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কে মা? এরপর ঠাম্মি বলে, পদ্মর কথা খুব মনে পড়ছে, ওকে বাঁচিয়ে নে তোরা, ওকে বাঁচিয়ে নে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ মা, ও বেঁচে ফিরবে, আর তুমি চিন্তা করো না, গীতা তো আছেই। এর পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি পদ্মর সাথে দেখা করতে যায় এবং পদ্মকে সেখানে গিয়ে বলে, কিরে পদ্ম, তুই কিছু বলছিস না কেন, কিছু বল। তখন স্বস্তিক বলে, ড্যাডি, ও কিছু বলতে পারবে না, ওর কোনো সেন্স নেই। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কোনো সেন্স নেই মানে? ওকে তো কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে বয়ান দিতে হবে। কিরে পদ্ম, তুই বলবি না তোর বড়বাবু নির্দোষ? পদ্ম, তুই তো সবটা জানিস, তুই তো সব সত্যিটা জানিস। আমি তো তোর এরকম করতে চাইনি, বল। তো জানিস আমি তো এতটা খারাপ নই। আমি জানি আমার মক্কল ছিল কিরণকান্তি ব্যানার্জি, আমি ওনার হয়ে কেসটা লড়েছি, কিন্তু আমি সবটাই আইন মেনে করেছি। আর আমি এতটা নীচ হতে পারি না, সেটা তুইও জানিস পদ্ম। তো তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তুই সুস্থ হয়ে গেলে তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমাদের বাড়িতে তুই আমাদের মেয়ের মতো থাকবি। কি বলছি রে পদ্ম, তোর কিছু হয়ে গেলে আমি তো পুরোপুরি শেষ হয়ে যাব। এরপর সেখানেই পঙ্কজ খাসনবিশ আসেন। তখন সেখানে অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, আপনি এখানে আসতে পারেন না, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। সবেমাত্র আপনি বেল পেয়েছেন, আর আনফর্চুনেটলি এটা আপনি পেয়েছেন, তার মানে এই নয় যে আপনি ড্যাং ড্যাং করে যা খুশি করবেন আর যেখানে খুশি সেখানে চলে যাবেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি আলবাত পারি, আমি 100 বার 1000 বার এখানে আসব। হ্যাঁ, আমি অবশ্যই ঘোরাঘুরি করব। আপনি যার সামনে দাঁড়িয়েছেন সে হচ্ছে একজন যুক্তিবাদী। ইজ লজিক্যাল, শি ইজ অ্যান অ্যাডভোকেট টার্ন সেন্স অফ আ টম্ব। পুত্রবধূ এই কেসটা লড়ছে, গীতা এলএলবি এই কেসটা লড়ছে, আর আমরা এই কেসটা জিতে যাব। আপনি বুঝতে পারছেন? এরপর পঙ্কজ খাসনবিশ বলেন, প্রথমবার আমার অপোজিটে কেউ রয়েছে, আর সেটা হচ্ছে গীতা এলএলবি। পর্যন্ত আমি কোনো কেসে হারিনি, আর এটাও হারবো না। অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুর সাথে কথা তর্ক বিতর্ক করেই যান। তখন ডালি বলে, চোরের মায়ের বড় গলা। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, এই, আপনি মুখ সামলে কথা বলুন। পঙ্কজ খাসনবিশ বলেন, আপনি এখান থেকে চলে যান, আর আপনার অ্যাডভোকেট গীতা এলএলবিকে বলে দেবেন এই কেসটায় কিচ্ছু করতে পারবেন না, আর একবার পদ্মর যদি কিছু হয়ে যায় না, তাহলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হুমকি কাকে দিচ্ছেন? আর আপনাদের নিরাপত্তার মধ্যেও পদ্মকে কেউ এসে মেরে ফেলতে চায়, আর আপনারা সেটা আটকাতে পারেন না? আমি অ্যাটলিস্ট ওদের মতো নই। এরপর অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বলে, পদ্ম, তুই তো বিশ্বাস করিস যে আমি নিরপরাধ, আমি অ্যাটলিস্ট ওদের মতো নই পদ্ম। তাড়াতাড়ি সুস্থ হয়ে পড় পদ্ম, আমি তোর ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করছি। এরপর তারা সেখান থেকে চলে গেলে দেখা যায় যে পদ্মর কিছুটা সেন্স ফিরে আসে। এর পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জিকে চারিদিকে মিডিয়ার লোকেরা প্রশ্নবাদ করতে থাকে, আর বিভিন্ন রকমের প্রশ্ন করাতে অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনারা মিডিয়া, আপনারা সত্যটা জানবেন। তখন মিডিয়ার লোকেরা বলে, সেটাই তো আমরা করছি। এর পরের মুহূর্তে পঙ্কজ খাসনবিশ গীতাকে ফোন করে জানায় যে আপনার শ্বশুরমশাইকে এখানে আসতে বারণ করবেন, এতে পাবলিক ক্ষেপে আছে। এরপর পঙ্কজ খাসনবিশ অগ্নিজিৎ মুখার্জিকে বাড়ি পাঠিয়ে দেয়। তখন দেখা যায় যে বাড়ি ফিরেই ডাক্তারবাবু অগ্নিজিৎ মুখার্জিকে চেক আপ করছেন। দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জির টেনশনে বিপিটা বেড়ে যায়। তখন মেহেক বলে, পাপা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি আমাকে বলো। এরপর ঠাম্মি বলে, আচ্ছা কি রে বড় খোকা, তোর কোথায় কষ্ট হচ্ছে বল। অগ্নিজিৎ মুখার্জি মিডিয়াদের প্রশ্ন করা সেই প্রশ্নগুলোই ভাবতে লাগে। লোকেরা যা নয় তাই বলে গেল, আর সেটা নিয়ে উনি ভেবে ভেবে চিন্তায় করছেন। তখন ঠাম্মি বলে, বড় খোকা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই তো জানিস আমাদের পাশে একজন তো আছেই। তখন মেহেক বলে, কে? তখন ঠাম্মি বলে, গীতা। এসব নিয়ে ভাবিস না বড় খোকা, ও তো আছেই তোর পাশে।
সব ঠিক হয়ে যাবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে অতসী কোথাও যাওয়ার একটা প্ল্যান করছিল। তখন দেখা যায় যে অতসী রাস্তা আটকে কয়েকজন গুন্ডা সেখানে চলে আসে এবং সেই লোকটাই আসে যে পদ্মকে মারার চেষ্টা করেছিল। তখন সেই লোকটা বলে, গীতা তোকে নিয়ে সন্দেহ করছে, তাই তোকে এখান থেকে উড়াতে হবে। এরপর আরেকটা গুন্ডাকে বলে যে নে এবার ওকে উড়িয়ে দে। এরপর সেই অতসীর দিকে এই গুন্ডাটা বন্দুকটা তাক করলে তখন দেখা যায় যে সেখানে গীতা চলে আসে এবং গীতা এসে ওই বন্দুকটা হাত থেকে ফেলে দেয়। পর দেখা যায় যে সেই গুন্ডারাও গীতার উপর আক্রমণ করতে শুরু করে দেয় এবং এখানেই দেখা যায় গীতার আর গুন্ডাদের মাঝখানে একটি জমজমাট ফাইট। গীতা সেই লোকটাকে বলে, তোদের মতো গুন্ডাদেরকে না এখানে এনকাউন্টার করে দেওয়া উচিত। সেদিনই যদি তোকে এনকাউন্টার করে দিতাম তাহলে ভালো হতো, দেব এখন। এরপর দেখা যায় যে সেই গুন্ডাটা এসে আবার গীতার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় এবং আবারও দেখা যায় যে গীতা একাই সেই গুন্ডাদেরকে পিটিয়ে ছাতু করে দিচ্ছে। পর গীতার হাতে মার খেয়ে গুন্ডারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গীতা অতসীকে বলে, তুমি দেখেছো তুমি কার জন্য কাজ করছো, আমাকে বলো তুমি যার জন্য কাজ করছিলে, দেখো আজ তোমাকে তারা মারার জন্য লোক পাঠিয়েছে। এরপর অতসী তখন চুপ থাকে। তখন গীতা বলে, তুমি বলো, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি আর এদের কাছ থেকে তোমাকে শুধু এই অ্যাডভোকেট গীতা এলএলবি বাঁচাতে পারে। এরপর অতসী বলে, আমি সবটাই বলবো আপনাকে, আমি সবটাই বলবো। এরপর গীতা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি আমার সাথে চলো। তখন অতসী বলে, কোথায় যাব? তখন গীতা বলে, সেখানে যেখানে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। এরপর গীতা তাদের বাড়িতে নিয়ে যায় অতসীকে। সেখানে গিয়ে অতসীকে জিজ্ঞাসাবাদ করে। তখন অতসী বলে, আমাকে এই সমস্ত কিছু কিরণকান্তি ব্যানার্জি বলেছিল করতেন। পর ওনার লোক আমাকে ফোন করেছিল আর তখনই সেই লোকটা হাসপাতালে চলে আসে। অতসী গীতাকে হাত জোর করে বলে, আপনি আমাকে বাঁচিয়ে নিন, আমি মরতে চাই না, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর গীতা বলে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আছি তো, আমি থাকতে আপনাকে কিছু হতে দেব না। এরপর গীতা এটাই বলে যে তার মানে ভজন কিরণকান্তির লোক হয়ে আপনাকে ফোন করেছিল আর এরপরই এই সবটা খেলা হয়েছে। তখন দেখা যায় যে গীতা ভজনকে ফোন করে। ফোন রিসিভ করে বলে, কিরে গীতা, কেন ফোন করলি? বালতির বেটি বদনা, তুই নিশ্চয়ই কেসটা সেটেল করতে ফোন করেছিস, তাই তো? দেখ, এটা কিন্তু সেটেল আর হবে না, বুঝলি তো? কারণ দেখ, কালকে আমরা রত্নমণ্ডলকে কোর্টে তুলছি আর কালকে সবটা শেষ হয়ে যাবে। পর গীতা বলে, না না ভজন মিত্তির, এটা বলতে ফোন করেছি যে আমি মাঠে নেমে পড়েছি আর শিয়াল যতই ঘেউ ঘেউ করুক না কেন, বাঘিনী মাঠে নামলে তারা চুপ হয়ে যায়। ভজন বলে, তুই কি বলতে চাইছিস? তখন গীতা বলে, হাসপাতালের নার্স অতসীকে মারার জন্য তুমি লোক পাঠিয়েছিলে, তাই না? চুপ করে আছো কেন? আর পদ্মকে হাসপাতালে মারার জন্যও আপনি লোকটা ঠিক করেছিলেন, তাই তো? গীতা এটাও বলে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত, এটা নিশ্চয়ই জানেন। নামটা শুধু মনে রাখবেন, অ্যাডভোকেট গীতা LLB। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।